এমন একটা ঘটনা নিয়ে কথা বলতে যাচ্ছি যা শুনলে স্বাভাবিক চিন্তাভাবনা আর যুক্তির ভিত পুরোপুরি নড়ে যাবে। রাত 1:27 একটা পরিত্যক্ত অ্যাম্বুলেন্সকে ঘিরে ঘটা এমন এক লোমহর্ষক ঘটনা যা জানার পর রাতের রাস্তায় কোনো অ্যাম্বুলেন্সের সাইরেন শুনলে যে কারো বুকে একবার হলেও ছ্যাঁত করে উঠবে। অ্যাম্বুলেন্সে থাকা লাশটা শুধু একটা সাধারণ মৃতদেহ ছিল না। এই যে কথাটা, যেটা আমরা মূল ঘটনা থেকে সরাসরি পাচ্ছি, এটাই কিন্তু পুরো আলোচনার মূল ভিত করে দেয়। একটু ভাবলে গায়ে কাটা দেয়, তাই না? আপাত দৃষ্টিতে যা খুব সাধারণ আর নিশ্চল মনে হচ্ছে, তার আড়ালে হয়তো লুকিয়ে আছে অকল্পনীয় কোনো অন্ধকার। চলুন একেবারে শুরুর দিকে ফিরে যাই, যখন চারপাশটা একদম শান্ত আর সব কিছু একটা সাধারণ মেডিকেল যাত্রার মতোই মনে হচ্ছিল। সময় তখন রাত ঠিক 1:15। দৃশ্যপটটা একবার কল্পনা করা যাক। চারদিক নিস্তব্ধ, পুরো রাস্তা জনমানবহীন, খাঁখা করছে। দূরে দূরে কয়েকটা টিমটিমে স্ট্রিট লাইট, আর পুরো এলাকাটা যেন গিলে খাচ্ছে জমাট বাঁধা ঘন কুয়াশা। এই গভীর রাতে অ্যাম্বুলেন্স ড্রাইভ করছিল রফিক, আর তার ঠিক পাশে সহকারী হিসাবে বসেছিল বাপন। এই যে একটা নীরব আর একাকী পরিবেশ, এটাই কিন্তু আসন্ন কোনো বড় বিপদের প্রথম অশনি সংকেত। কেস ফাইলটার দিকে যদি আমরা একটু নজর দিই, দেখা যাবে এটা স্রেফ একটা অ্যাক্সিডেন্টের কেস। রোগী স্পটে মারা গেছে আর তার লাশটাকে এই মাঝরাতে ট্রান্সফার করা হচ্ছে। মানে মেডিকেলের ভাষায় বলতে গেলে এটা অত্যন্ত সাধারণ রুটিন মাফিক একটা কাজ ছাড়া আর কিছুই না। দুঃখজনক হলেও এর মধ্যে অস্বাভাবিক কিছুই চোখে পড়ার মতো নেই। তো এই স্বাভাবিক ব্যাপারটা বেশিক্ষণ টিকল না। সহকারী বাপন একটু যেন ভয় পেয়েই একটা অদ্ভুত কথা বলে উঠল। সে প্রায় ফিসফিস করে রফিককে বলল, মুখটা ঠিক মানুষের মতো লাগছে না। রফিক অবশ্য বিরক্ত হয়ে কথাটা তখনই উড়িয়ে দেয়, কিন্তু এই একটা মাত্র ছোট বাক্যই কিছুক্ষণ পর ঘটতে যাওয়া ভয়াবহতার প্রথম ইঙ্গিত দিয়ে যায়। মূল ঘটনাটাতে এই নির্দিষ্ট সময়গুলোর হিসেব যেভাবে দেওয়া হয়েছে, সেটা সত্যি ভাবিয়ে তোলে। এই যে রাত 1:15 সেই জনশূন্য রাস্তা, তারপর 1:25 শুরু হওয়া সেই অদ্ভুত আওয়াজ, আর ঠিক 1:27 চরম পরিণতি। পুরো হরর এলিমেন্টটা যেন এই নিখুঁত টাইম লাইনের ওপরই দাঁড়িয়ে আছে। কাটায় কাটায় রাত 1:25। হঠাৎ করে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে একটা অদ্ভুত শব্দ আসতে শুরু করে, ঠক ঠক ঠক। রফিক ড্রাইভিং সিট থেকে রিয়ার ভিউ মিররে তাকিয়ে দেখে পেছনে স্ট্রেচারে শুয়ে থাকা লাশটা যেন একটু নড়ছে। মানুষের স্বভাবই তো এমন, তাই না? রফিকও নিজেকে বোঝানোর চেষ্টা করল যে রাস্তার খানাখন্দের জন্যই হয়তো লাশটা লাফিয়ে উঠছে। আর ঠিক এই পয়েন্টেই আমাদের সবচেয়ে বেশি নজর কাড়ে, কারণ এখানেই একটা কন্ট্রোলড ক্লিনিক্যাল সেটআপ পুরোপুরি অতিপ্রাকৃত আর ভীতিকর কিছুতে পাল্টে যাচ্ছে। একদিকে আমরা দেখছি মেডিকেল রিয়ালিটি, স্ট্রেচারের বেল্ট, প্যারামেডিকের দায়িত্ব, স্টিয়ারিং হুইল, আর ঠিক অন্যদিকেই শুরু হচ্ছে এক বিভীষিকাময় রিয়ালিটি, যেখানে বেল্ট নিজে নিজেই খুলে যাচ্ছে, বাপনের উপর ভর করছে কোনো এক অশুভ শক্তি, আর চেনা রাস্তাটা চোখের সামনেই মিলিয়ে যাচ্ছে জমাট অন্ধকারে। অ্যাম্বুলেন্সের ভেতরে তাপমাত্রা হুট করে একদম হিমাঙ্কের নিচে নেমে যাওয়ার মতো বরফ শীতল হয়ে যায়, আর পেছনের সেই লাশটা কথা বলে ওঠে। কিন্তু সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার হলো, গলাটা কোনো একজন মানুষের ছিল না। মনে হচ্ছিল যেন অসংখ্য কণ্ঠস্বর একসাথে মিশে গিয়ে প্রতিধ্বনিত হচ্ছে, অনেক দিন পর নতুন শরীর পেলাম, আমি এই রাস্তায় মারা যাওয়ার সব আত্মা। এই কথাগুলো শোনার পর বুকের রক্ত যেন হিম হয়ে আসে। বাপনের রূপান্তরের এই পুরো ঘটনাটা ঘটে চোখের পলকে, ঠিক একটা দুঃস্বপ্নের মতো। ওই অশুভ সত্তার হাতটা অস্বাভাবিকভাবে লম্বা হয়ে পেঁচিয়ে ধরে বাপনের গলা। বাপনের আর্তচিৎকার মাঝপথেই একদম স্তব্ধ হয়ে যায়। তার চোখের মণি উল্টে পুরো চোখ কুচকুচে কালো হয়ে যায়, আর তার মুখে ফুটে ওঠে এক নারকীয় বিকৃত হাসি। একজন প্যারামেডিক সহকারীর এভাবে চোখের সামনে এক অশুভ শক্তির কাছে পুরোপুরি সারেন্ডার করার দৃশ্যটা আক্ষরিক অর্থেই শিউরে ওঠার মতো। রফিকের হাত থেকে ততক্ষণে শেষ নিয়ন্ত্রণটুকুও ফুসকে গেছে। ব্রেক পুরোপুরি ফেল করেছে, স্টিয়ারিং হুইল নিজে নিজেই ভুতুড়েভাবে ঘুরে যাচ্ছে। আর সবচেয়ে ভয়ঙ্কর ব্যাপার, যে রাস্তা ধরে তারা এগোচ্ছিল, সেটা চোখের সামনেই পুরোপুরি মুছে গিয়ে এক অন্তহীন আলোহীন অন্ধকারে তলিয়ে যায়। কোনো এক অদৃশ্য অতিপ্রাকৃত শক্তির কাছে অ্যাম্বুলেন্সের সমস্ত যান্ত্রিক প্রযুক্তি যেন একেবারে অসহায় হয়ে পড়ে। 27
27। এই নির্দিষ্ট সংখ্যাটাই বারবার ঘুরে ফিরে আসে, যেন পুরো ঘটনার একটা অভিশপ্ত সিলমোহর। ওই ঘুটঘুটে অন্ধকারের ভেতরেই হঠাৎ একটা সাইনবোর্ড রফিকের চোখে পড়ে, যেখানে লেখা অ্যাক্সিডেন্ট জোন, 27টি মৃত্যু। রফিকের মাথায় তখন নিমেষেই পুরো ছকটা পরিষ্কার হয়ে যায়। এই রাস্তা, এই ঘড়ির কাঁটা, রাত 1:27। ঠিক এই সময়ে এখানে সবচেয়ে বেশি দুর্ঘটনাগুলো ঘটেছে। 27 সংখ্যাটা যেন এখানে মৃত্যুর এক নিখুঁত ফাঁদ। আর ঠিক সেই মুহূর্তে রফিকের ঠিক পেছন থেকে সেই বহু কণ্ঠের ভয়ঙ্কর আওয়াজটা ভেসে আসে, আজ তুই আমাদের সাথে থাকবি। রফিক স্পষ্ট বুঝতে পারে কেউ একজনের কাঁধের ওপর হাত রেখেছে, বরফের মতো ঠান্ডা আর অস্বাভাবিক ভারী একটা হাত। অ্যাম্বুলেন্সটা সেখানেই হঠাৎ করে থেমে যায়, আর এই থমকে যাওয়াটাই বুঝিয়ে দেয় এই অশুভ রাতের হাত থেকে আর কোনোভাবেই পালানোর রাস্তা নেই। সকালবেলা স্থানীয় মানুষজন রাস্তার পাশেই ওই অ্যাম্বুলেন্সটাকে পরিত্যক্ত অবস্থায় দাঁড়িয়ে থাকতে দেখে, আর ভেতরে উঁকি দিতেই তাদের চোখের সামনে ভেসে ওঠে এক বিভৎস দৃশ্য। মোট 3টে লাশ পাওয়া যায় সেখানে। একটা লাশ রাখা ছিল স্ট্রেচারের উপরে, দ্বিতীয় লাশটা পড়েছিল অ্যাম্বুলেন্সের মেঝেতে, আর তৃতীয় লাশটা পাওয়া যায় সোজা ড্রাইভিং সিটে বসে থাকা অবস্থায়। যারা অন্যের জীবন বাঁচানোর ডিউটিতে বেরিয়েছিল তারা নিজেরাই সেই অশুভ শক্তির গ্রাসে পরিণত হয়। কিন্তু এই 3টে মৃতদেহ উদ্ধারের ঘটনার চাইতেও সবচেয়ে ভয়ঙ্কর যে ডিটেলটা আমাদের নজর কাড়ে তা হলো অ্যাম্বুলেন্সের ড্যাশবোর্ডে থাকা ঘড়িটা। সেটা তখনও ঠিক রাত 1:27 আটকে ছিল, যেন ওই দুর্ভাগা মানুষগুলোর জন্য সময় ঠিক ওই মুহূর্তটাতে চিরকালের জন্য থমকে গেছে। মূল ঘটনাটি সাধারণ মানুষের জন্য এক চরম সতর্কবাণী রেখে যায়। যদি কোনো দিন গভীর রাতে ঘড়ির কাঁটায় ঠিক 1:27 কোনো অ্যাম্বুলেন্সের সাইরেনের আওয়াজ ভেসে আসে, তবে ভুলেও যেন কেউ পেছনে ফিরে না তাকায়, কারণ সব লাশ চিরকাল মৃত অবস্থায় পড়ে থাকে না। সব শেষে একটা প্রশ্ন দিয়ে আজকের এই আলোচনাটা শেষ করতে চাই। সকালবেলা যখন সবকিছু নিস্তব্ধ, ঘড়ির কাঁটাও থমকে আছে, তখনও অ্যাম্বুলেন্সের ভেতর থেকে সেই ঠক 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 আওয়াজটা কেন একটানা শোনা যাচ্ছিল? এই অন্তহীন শব্দের উৎস আসলে কী ছিল? এই প্রশ্নটাই আমাদের এক অসীম আতঙ্কের মধ্যে ফেলে রাখে, যা শোনার পর হয়তো অনেক দিন এই ভয়ঙ্কর রাতের কথা মাথা থেকে বের করা কঠিন হবে।